নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে স্বাগত জানাই বাংলাদেশের খবর নিয়ে আবার আপনাদের কাছে। বাংলাদেশে সঠিক সময় নির্বাচন হবে তো? প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2, বাংলাদেশে মিলিটারি অ্যাকশন হলে বাংলাদেশের পাশে কোন দেশ? প্রশ্ন নাম্বার 3, বাংলাদেশ কি আজও ভারতকে পরম বন্ধু ভাবে? প্রশ্ন নাম্বার 4, বাংলাদেশের এই সার্বিক পরিস্থিতির ফায়দা তুলতে চাইছে কারা? কারা বারবার বাংলাদেশকে অশান্ত করছে? এছাড়াও থাকছে বাংলাদেশে ওসমান হাদির মৃত্যুর পর, দীপু দাসের মৃত্যুর পর বাংলাদেশ ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? এই সব প্রশ্ন নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। এবং 5ই আগস্ট, গত বছরের 5ই আগস্ট থেকে লাগাতার বাংলাদেশ নিয়ে আপনাদের সামনে আমরা প্রতিবেদন রেখে চলেছি। আজকেও সেই প্রতিবেদন আমরা রাখছি আপনাদের সামনে। তো আজকের এই প্রতিবেদনে আমরা প্রথমেই আপনাদেরকে জানাতে চাই যে দীপু দাসের কিভাবে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ নতুন কিছু নয়। ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এর আগেও কোনো সময় কোনো স্টেটমেন্ট দেননি কোনো মৃত্যুর ঘটনাকে নিয়ে। বিশেষ করে সংখ্যালঘুদের উপর যখন আক্রমণ হয়েছে নির্বিকার থেকেছেন তিনি। কোনোরূপ কোনো মন্তব্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের থেকে পাওয়া যায়নি। এমনকি তার প্রেস সচিব শফিকুল বাবু, তার থেকেও কোনোভাবে কোনো মন্তব্য, কোনো প্রতিক্রিয়া আশা করা যায়নি এবং সেটা তারা করেনি। এরকম একটা পরিস্থিতি, এবং ঠিক সেই সময় এই যে বাংলাদেশের অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে, সমালোচক এবং বিশ্লেষকদের একটা অংশ কিন্তু এই মুহূর্তে বলতে শুরু করেছে বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে 12 তারিখে নির্বাচন সুষ্ঠু অবাধ হওয়া ভীষণ কঠিন। কারণ এই নির্বাচন একপেশে হবে এবং অনেকে বলতে শুরু করেছেন এই নির্বাচনে এবার জামাত ক্ষমতায় আসছে এবং তার নেপথ্যে রয়েছেন ডক্টর ইউনূস। জামাতে ইসলামী ক্ষমতায় এলে ডক্টর ইউনূস বিশেষ কিছু সুবিধে পেতে চলেছেন। হয়তো বাংলাদেশের রাষ্ট্রপতি তিনি হতে পারেন, এরকম একটা অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। এমনকি বিএনপির মতো রাজনৈতিক শক্তি এখন থেকেই অভিযোগ করছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া দল এনসিপি, তারাও নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। আওয়ামী লীগ নির্বাচনে লড়বে কি লড়বে না এরকম একটা দোদুল্যমান অবস্থায় রয়েছে। তবে শেখ হাসিনা কল দিয়েছেন যে সময় অনুযায়ী সব কিছু ঠিক হবে। কিন্তু বিষয় হচ্ছে এই বাংলাদেশ কবে সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ করবে? এবং মৌলবাদী শক্তি কট্টরপন্থীরা লাগাতার যে অন্যায় করে যাচ্ছে, লাগাতার নিরপরাধ মানুষকে এইভাবে মারধর করছে, ঘর ছাড়া করছে, বাড়িঘর ধরে আগুন লাগিয়ে দিচ্ছে, যে বিষয়টা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে ভারত যেতে পারে মিলিটারি অ্যাকশনে, এবং সেই মিলিটারি অ্যাকশনে যদি যায় ভারতবর্ষ, কড়া পদক্ষেপ যদি নেয়, তাহলে পাকিস্তান বলছে তারা বাংলাদেশের পাশে আছে। তাহলে বুঝতে পারছেন এ পর্যন্ত বাংলাদেশের যে অশান্তি, এর নেপথ্যে কোন দেশ রয়েছে, কাদের লোকজন বারবার এসে বাংলাদেশের মধ্যে ঢুকে গুলি চালনার মতো ঘটনা ঘটিয়ে দিয়ে, উত্তাল করে দিয়ে, দেশকে মৃত্যুকে সামনে রেখে রাজনীতি করে দিয়ে পালিয়ে যাচ্ছে কারা? কারা এই ঘটনা ঘটাচ্ছে? পাকিস্তান বলছে ভারত যদি কোনো মিলিটারি অ্যাকশন নেয় বাংলাদেশের ওপর, তাহলে পাকিস্তান বাংলাদেশের পাশে আছে এবং ভারতকে তারা প্রতিহত করবে, সর্বশক্তি দিয়ে বাংলাদেশকে সাহায্য করবে পাকিস্তান। কে বলছেন? বলছেন এমন একজন নেতা, আপনাদেরকে জানাই, কামরান শাহিদ উসমানী। কামরান শাহিদ উসমানীকে, তিনি পাকিস্তানের মুসলিম লীগের নেতা বা পিএমএল-এর যুব নেতা। তিনি এই কথা বলছেন এবং তিনি বলছেন ওসমান হাদির মৃত্যু মানেই ওসমান হাদিকে মানুষ মনে রাখবে না, তার সব কিছু শেষ হয়ে গেল, তা নয়। ওসমান হাদিকে মনে রেখে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমরা কি। ভারত মনে করছে নিজেকে অনেক কিছু। ভারত যদি মিলিটারি অ্যাকশন করে তাহলে বাংলাদেশের পাশে পাকিস্তান রয়েছে। আমি বাংলাদেশের মানুষজনদেরকে মনে করাবো মুক্তিযুদ্ধের সময় এবং তার আগের পরিস্থিতি মনে করাবো। আপনারা টিকা খান বা ইয়াইয়া খানের নাম নিশ্চয়ই ভুলে যাননি। তারা কি সীমাহীন অত্যাচার সেই সময় করতো আপনারা ভুলে যাননি।
এই পাকিস্তান কি করে দাবি করে যে তারা বাংলাদেশের পরম বন্ধু? এটাই সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ এবং ভাববার বিষয়। এবং কামরান শাহিদ উসমানী, মুসলিম লীগের নেতা পাকিস্তানের, তিনি উস্কানি দিচ্ছেন এবং তার উস্কানিতে বাংলাদেশে যাতে আরও ভারত বিদ্বেষী কার্যকলাপ হয়, ভারত বিদ্বেষী স্লোগান ওঠে, এই চেষ্টা তারা করছেন। ভালো কথা। বাংলাদেশকে এবার সময় এসেছে বেছে নিতে হবে যে কে তার পরম বন্ধু। মুক্তিযুদ্ধের সময় যে ভারতবর্ষ তার 8,500 সৈন্য দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, 8,500 সৈন্য দিয়ে বাংলাদেশকে সাহায্য করেছিল, বর্তমান সময়ে ভারতবর্ষ থেকে গুরুত্বপূর্ণ জিনিস বাংলাদেশে পৌঁছয়, যে ভারতবর্ষ একাধিকবার অপমান পাওয়া সত্ত্বেও বাংলাদেশকে বারবার তারা ভালোবাসা ফিরিয়ে দিয়েছে, কোনোদিন কোনো সিঙ্গেল করিডোর, কোনোদিন কোনো বাংলাদেশের থেকে সুবিধে ভারতবর্ষ চায়নি, সেই ভারতবর্ষকে শত্রুপক্ষ হিসাবে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং ভারত বিদ্বেষী কার্যকলাপ বাংলাদেশে যাতে আরও বেড়ে যায়, পাকিস্তানের মুসলিম লীগের নেতারা তারা এই কাজটাকে করাতে চাইছেন। আপনারা প্রিয় দর্শক বন্ধু বিচার করবেন যে ভারতবর্ষ বাংলাদেশের পরম বন্ধু নাকি পরম বন্ধু নয়। বিচার আপনাদের কাছে। নাকি পাকিস্তান আপনাদের কাছে পরম বন্ধু? বাংলাদেশের অস্থির পরিস্থিতি যদি ঠিক করতে হয় তাহলে শুধু ভারতবর্ষ নয়, কমনওয়েলথের মহাসচিব এসে বলে গেছেন, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের দূত এসে বলে গেছেন নির্বাচনকে করতে হবে একেবারে প্রতিদ্বন্দ্বিতামূলক, সমস্ত রাজনৈতিক দল যাতে নির্বাচনে অংশ নিতে পারে এবং বাংলাদেশে যা ঘটছে সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়। আর কোনো মৃত্যুর দরকার নেই। বাংলাদেশকে সুস্থ স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে গেলে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই। সেই সুষ্ঠু অবাধ নির্বাচন ডক্টর ইউনূস করাতে চাইছেন না, কারণ তার কিছু স্বার্থ রয়েছে, সেই স্বার্থ সিদ্ধির জন্য তিনি করাতে চাইছেন না। মাঝে এবার পাকিস্তান বলছে ভারতবর্ষ যদি কোনো মিলিটারি অ্যাকশন নেয় বাংলাদেশের ওপর, পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট দেবে। আমরা ওপেন চ্যালেঞ্জ নিলাম, ভারতবর্ষ যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে প্রস্তুত রয়েছে। যে ভুল পথে পাকিস্তান বাংলাদেশকে পরিচালিত করার চেষ্টা করছে, বারবার পাকিস্তানের পাতা ফাঁদে পা দিচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সেখানকার প্রশাসনের আধিকারিকরা, সেটা বারবার ভুল হচ্ছে। আমরা কখনোই চাই না বাংলাদেশের খারাপ হোক, কিন্তু এভাবে ভারতবর্ষকে আক্রমণের নিশানায় রেখে এই মুসলিম লীগের নেতারা যে উস্কানি বাংলাদেশকে দিচ্ছেন, সেই উস্কানিতে বাংলাদেশ যদি উদ্দীপ্ত হয়ে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তার ফল ভালো হবে না, হবে না, হবে না। আমরা আগেও চেয়েছি, আমরা এখনও চাই, আর আগামীতেও চাই বাংলাদেশ তার স্বাভাবিক পরিস্থিতি ফিরে পাক, বাংলাদেশের আমদানি রপ্তানি স্বাভাবিক ছন্দে ফিরে আসুক, বাংলাদেশে অর্থনৈতিক যে কাঠামো সেটা আবার মাথা তুলে দাঁড়াক। যেভাবে জিডিপির মান পড়ে গেছে, যেভাবে বাংলাদেশের দারিদ্রতা বেড়ে গেছে, 21% ওপর চলে গেছে, তাতে নিয়ন্ত্রণ আসুক, মানুষ একটু বাঁচুক, একটু অন্যের সংস্থান হোক, এটাই ভারতবর্ষ চেয়েছে, আগামীতেও সেটাই চাইবে। কিন্তু ভারতবর্ষকে যদি বারবার ফাঁদে ফেলার চেষ্টা করা হয়, তাহলে মিলিটারি অ্যাকশন হবেই, হবেই, হবেই। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো বাংলাদেশ এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে বাংলাদেশ সংক্রান্ত বিষয় নিয়ে। কিন্তু পাকিস্তানের এই উস্কানিতে আপনারা যেন আপনাদের নিজেদের দেশের কথা ভুলে যাবেন না, আর পরম বন্ধু ভারতবর্ষকে ভুলে যাবেন না। সাবধান থাকুন পাকিস্তান থেকে। ধন্যবাদ।